নমস্কার, শুভ সন্ধ্যা। এ দুলোক মধুময়, মধুময় পৃথিবীর ধূলি অন্তরে নিয়েছি আমি তুলি। এই মহামন্ত্রখানি চরিতার্থ জীবনের বাণী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপলব্ধিতে বিশ্ব প্রকৃতির এই যে রূপ নির্মাণ, সেই বাণীময় সত্তার মূল সুরটি বেঁধে দিয়েছিলেন আমাদের প্রাচীন বৈদিক ঋষি কবিরা। বর্তমান সময়ের প্রেক্ষিতে কবি কালিদাসের কাব্যে পরিবেশ ভাবনা বিষয়ক আলোচনা অত্যন্ত প্রাসঙ্গিক। আজ আমাদের আলোচনার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের আলোচনায় আমরা কালিদাসের প্রকৃতি ভাবনার কিছু অংশ আলোচনা শুনেছি, এবং আজকের আলোচনার বিষয়ে প্রবেশের পূর্বে আমরা প্রকৃতি ভাবনা নিয়ে কিছু কথা শুনে নেব। ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরাকে রক্ষার জন্য বৈদিক মুনি ঋষিদের ভাবনা সেই প্রাচীনকাল থেকেই সুবিদিত। আমাদের অন্নদাত্রী পালনকারিণী ভূমি বা পৃথিবীর উপাসনাই ছিল প্রাচীন ভারতীয় ঋষিদের প্রকৃতি পূজা, যা পরিবেশ ভাবনারই ফল। সংগীতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, এই বৃহৎ বৈদিক সাহিত্য ভাণ্ডারে পার্থিব পরিবেশ ভাবনার এক অনন্য রূপ প্রতিফলিত হতে দেখি। আদিকাব্য বাল্মীকির রামায়ণ মহাকাব্যে অরণ্য প্রাচুর্যের উল্লেখ পাই, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ। ব্যাসদেবকৃত মহাভারতের বনপর্ব, অনুশাসন পর্ব, শান্তি পর্ব জুড়ে রয়েছে প্রকৃতির পাঠ। এমনকি 1910 সালে লন্ডনে জগদীশচন্দ্র বসু যে তার আবিষ্কৃত স্পিকমোগ্রাফ যন্ত্রের সাহায্যে বৃক্ষে প্রাণীর অস্তিত্ব প্রমাণ করেছিলেন, সেই ধারণার প্রথম পাঠ মহাভারত আমাদের দিয়েছে। মহাভারতের শান্তি পর্বে প্রথম উল্লেখ পাই বৃক্ষের চৈতন্যের অস্তিত্বের কথা। আজকের বন মহোৎসব ও বৃক্ষরোপণ উৎসব এটির সূচনা পর্ব রূপে রামায়ণ মহাভারতের প্রসঙ্গ চলে আসে। আমাদের প্রাচীন পুরাণ সাহিত্যেও, বিশেষত অগ্নিপুরাণ, বিষ্ণু পুরাণ ও শিব পুরাণে বৃক্ষ ছেদনের জন্য রীতিমতো দণ্ডবিধান দেওয়া হতো। আমাদের স্মৃতিশাস্ত্র সমূহে, বিশেষত মনুসংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা এবং অর্থশাস্ত্রেও বৃক্ষছেদনকে কঠোর শাস্তির দৃষ্টিতে দেখা হয়েছে। আজ এই আলোচনা সত্রে অতীতের আয়নায় বর্তমান পরিবেশ সংকট মুক্তির উত্তর খুঁজে নেওয়ার প্রয়াস চলবে। আজকের পৃথিবীতে পরিবেশ সচেতনতা, মানুষ ও প্রকৃতির সহাবস্থান এবং পরিবেশ নৈতিকতা প্রাথমিক ধারণা লাভের ক্ষেত্র নির্মাণ করবে আজকের এই বিশেষ পডকাস্ট পর্ব। আজকের আলোচনার বিষয় কবি কালিদাসের কাব্যে পরিবেশ ভাবনা। নমস্কার, আমি দেবস্মৃতি। উপস্থিত শ্রদ্ধেয় সুধীবৃন্দকে আয়োজক সংস্থা মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয়া অধ্যাপিকা বিজয়া গোস্বামী মহাশয়া। শ্রদ্ধেয়া ম্যাডামকে মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাই। তার পরিচয় নতুন করে বিদ্যুৎ মহলে দেওয়ার অপেক্ষা রাখে না। তিনি একাধারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রাক্তন অধ্যাপিকা, সুলেখিকা, বহু গ্রন্থের প্রণেতা। সংস্কৃত সাহিত্য জগতে তার অনন্য অবদানের কথা আমরা প্রতিনিয়ত অনুভব করে চলেছি, এবং তিনি অত্যন্ত দৃঢ় মানসিকতা সম্পন্ন একজন মহীয়সী ব্যক্তিত্বময়ী, যিনি আমার মতো অগণিত ছাত্রীদের প্রিয় বিজয়াদি। শ্রদ্ধেয় ম্যাডাম,
আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই আজকের আলোচনা পর্বে। আপনি আমাদের সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করবেন। এবার আমাদের আলোচনার মূল পর্বে আমরা প্রবেশ করছি। বিশ্ব সাহিত্যের বহু চর্চিত বিষয়গুলির মধ্যে বিশ্ব প্রকৃতির ভাবনাতে যেন পরিবেশ ভাবনার মূল সুরটি জুড়ে রয়েছে। প্রসঙ্গত কালিদাসের কাব্যে প্রকৃতি কিভাবে ধরা দিয়েছে সেই বিষয়ে যদি ম্যাডাম আপনি আমাদের দিকদর্শন করান। সকলকে নমস্কার জানাচ্ছি। বিশেষত মোদক একাডেমি তাদের উদ্যোক্তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার প্রিয় ছাত্রী দেবস্মৃতি, তাকে আর কি বলবো, সে তো আমার খুবই আপন। তাকে ধন্যবাদ জানানো, তাকে অপমান করা হবে, তাকে আমি ধন্যবাদ জানাবো না। অনেক আশীর্বাদ রইল। আমি জানি না কত দূর কি বলে আপনাদের কতটা ভালো লাগবে বা কাজে লাগবে আমি জানি না, কিন্তু যেহেতু ওরা অনুরোধ করেছেন সেই জন্য আমি এখানে দু এক কথা বলতে উদ্যত হয়েছি। এর আগের দিন যখন আমাদের বক্তৃতা এখানে হয়েছিল, তখন আমাকে বলতে বলা হয়েছিল যে পরিবেশ ভাবনা কিভাবে কালিদাসের কাব্যে প্রতিফলিত হয়েছে। কালিদাস তো আমাদের দেশের অন্যতম কি বলবো মহাকবি। মহাকবি বললে বোধহয় খুব কম করেই বলা হয়। কালিদাসকে বাদ দিয়ে আমাদের কোনো কাব্যই আমরা চিন্তা করতে পারি না। এবং রবীন্দ্রনাথের মধ্যে দিয়ে, রবীন্দ্রনাথের রচনার মধ্যে দিয়ে আমরা বারবার কালিদাসের নানান প্রতিফলন দেখতে পাই, এবং তার পরবর্তী কাব্যে কবিদের মধ্যেও আমরা দেখতে পাই। যাই হোক, পরবর্তী বাঙালি কবিদের কথা বলার এখন ঠিক বোধহয় অবকাশ হবে না। আপাতত যেটুকু বলার আমি বলার চেষ্টা করছি। এখন আমরা সাধারণত দেখছি যেটা বিশেষ করে কালিদাস প্রভৃতি যে সমস্ত কবি ছিলেন, তাদের মধ্যে, তাদের রচনার মধ্যে আমরা যেটা বিশেষ করে দেখতে পাই সেটা হচ্ছে পরিবেশ ভাবনা মানে শুধু আলাদা করে প্রকৃতি নিয়ে চিন্তা করা নয়, প্রকৃতির সঙ্গে মানবের একাত্মতা। সেখানে প্রকৃতিকে আর আলাদা কোনো জিনিস বলে আমরা চিন্তা করতে পারি না। এই ঘনিষ্ঠতা সর্বাপেক্ষা প্রকট হয়েছে অভিজ্ঞান শকুন্তলম ও মেঘদূত এই দুটি কাব্যে। অভিজ্ঞান শকুন্তলম নাটক এবং মেঘদূত একটি খণ্ডকাব্য। কিন্তু কোথাও হয়নি এমন বলা যায় না। প্রকৃতিকে বাদ দিয়ে কালিদাসের কাব্য চিন্তাই করা যায়। এর আগে যখন আলোচনা করছিলাম তখন আমরা এই কথা বলেছিলাম যে প্রাচীনকালে বৃক্ষলতা সবকিছুকে নিজের বলে মনে করা হতো, তাদের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা, গাছপালাকে সন্তান স্নেহে লালন করা, এইসব মানুষ ও প্রকৃতির মধ্যে অচ্ছেদ্য বন্ধন সৃষ্টি করত। এখনো আমরা দেখি আজকের দিনেও কোনো পশু পাখি পুষলে তার প্রতি আমাদের সন্তান স্নেহ জন্মায়। গাছপালা যদি আমরা বাড়িতে রাখি তাদের প্রতিও আমাদের সন্তান স্নেহই বর্তায়। এইটার একটা উদাহরণ আমরা পাচ্ছি কালিদাসের রঘুবংশ মহাকাব্যে। সেখানে দ্বিতীয় সর্গে দেখা যাচ্ছে রাজা দিলীপ তিনি সন্তানের আকাঙ্ক্ষায় তার পত্নী সুদক্ষিণাকে নিয়ে মহর্ষি বশিষ্ঠের আশ্রমে যান। সেখানে বশিষ্ঠের আদেশে তিনি ও তার মহিষী দেবগাভী সুরভির কন্যা নন্দিনীর রক্ষা ও পরিচর্যায় নিযুক্ত হন। সেই সময় একদিন একটি ভয়ঙ্কর সিংহ নন্দিনীকে আক্রমণ করছে দেখে দিলীপ সিংহকে বধ করতে গিয়েও তার তেজে পরাভূত হয়েছে, তাকে বধ করতে পারেননি। সেই সিংহ তখন নিজের পরিচয় দিয়ে বলে সে মহাদেবের দাস, এবং বলে মহাদেব একটি দেবদারু গাছকে নিজের পুত্ররূপে গ্রহণ করেছিলেন বলে সে একটি গাছকে দেখিয়ে দেয়। পার্বতী তাকে সহস্তে দুগ্ধপান করান স্বর্ণ কলস থেকে, যেন তিনি স্তন্যপান করাচ্ছেন এমন ভাবে স্নেহ করে তিনি তার সেবা করতেন। এবং একবার একটি হাতি সেই গাছের গায়ে গা ঘষেছিল, সেখানে যেমন হয় গাছের ছাল উঠে গিয়ে সেখানে ক্ষত হয়ে যায়, ক্ষত চিহ্ন হয়ে যায়, তাতে পার্বতী অত্যন্ত বেদনা পেয়েছিলেন। তার পুত্র কার্তিকেয় যখন অসুরদের অস্ত্রের আঘাতে আহত হয়েছিলেন তখন তিনি যতটা বিচলিত হয়েছিলেন,
এই দেবদারুর জন্য ততটাই হয়েছিলেন। সেই থেকে মহাদেব এই কুম্ভধর নামক সিংহকে ওই দেবদারুর রক্ষণাবেক্ষণে নিযুক্ত করেন। বলা হয়েছে অবুং পুর পশ্যসি দেবদারুং পুত্রী কৃতোসৌ ঋষভধ্বজেন यो हेमकुम्भ स्तननिःसृतत्वात् स्कन्दस्य मातु पयसाং রসজ্ঞা। গ্রন্থের সূচনাতেই এই বর্ণনা। গোটা কাব্যেই এরকম মণিমুক্তা ছড়ানো আছে। রাম সীতাকে নিয়ে যখন এই বর্ণনা, পুষ্পক, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই বর্ণনাটি বড় চমৎকার। এরকম আলোচনার সূত্র ধরে এরকম চমৎকার চমৎকার বর্ণনা আপনি আমাদের দেবেন। চেষ্টা করব নিশ্চয়ই। তো আমরা এছাড়াও দেখছি রাম যখন সীতাকে নিয়ে পুষ্পক রথে অযোধ্যায় ফিরে আসছেন, তখন অনেকগুলি মধুর দৃশ্য তাদের চোখে পড়েছে। তিনি সীতাকে বলছেন, এই আমার জননীর মতো মাননীয়া সরজু নদী। তখন তারা অযোধ্যার কাছাকাছি এসে গেছেন। দূর দেশ থেকে ফিরছি বলে যেন বায়ু শীতল তরঙ্গ বাহু দিয়ে আমাকে আলিঙ্গন করছে। এই সরজু নদীর শীতল বায়ু তাকে স্পর্শ করছে, তার মনে হচ্ছে যেন মা তাকে আলিঙ্গন করছেন। সরজু নদী, সে তো আমার মা। কারণ অযোধ্যার অবস্থিতি হচ্ছে সরজু নদীর উপরেই। কাজে রামচন্দ্র জন্ম থেকেই সেই সরজু নদীকে দেখে এসেছে, নিজের মাতা বলে চিন্তা করেছে। তো এরকম আমরা আরো বর্ণনা যেগুলো দেখি, যেমন সবগুলো বলা সম্ভব না, দু একটি এখানে দেখাচ্ছি। যেমন কুমার সম্ভবে শুরুই হয়েছে, কালিদাস অপূর্ব বর্ণনা দিয়ে শুরু করেছেন হিমালয়ের বর্ণনা। সেখানে হিমালয় পর্বত পূর্ব ও পশ্চিম সমুদ্রে অবগাহন করে যেন পৃথিবীর মানদণ্ড হয়ে আছে। পূর্বাপরে তৈয়নিধি বগাহ্য স্থিত পৃথিব্যা ইব মানদণ্ড। মানদণ্ড মানে মাপের মাপকাঠি। পৃথিবীর মাঝখানে যেন মাপকাঠির মতো দাঁড়িয়ে আছে হিমালয়। দুই সাগরের মাঝখানে সে পৃথিবী মাপছে। সেই হিমালয় নিবাসী কিরাতরা শিকারে বেরিয়ে সিংহের যাবার পথ কি করে খুঁজে পাবে? কারণ তার আগে তুষারপাত হয়েছে, তাদের পদচিহ্ন তুষারে ধুয়ে গেছে। কিন্তু পূর্বে সিংহ যে হস্তি বধ করেছে, তার রক্তচিহ্ন মুছে গেছে তুষারে। তাহলেও হাতির মাথায় যে গজমুক্তাগুলি, সেগুলি সিংহের নখে আটকে ছিল, সেগুলো ওই তুষারের মধ্যে খসে পড়েছে। তাই দেখে শিকারী তাদের অনুসরণ করে তাদের শিকার করতে পারে। রবীন্দ্রনাথের কল্পনায় হয়তো এই বর্ণনাটি ছিল যখন তিনি লিখেছিলেন, চিত্র ব্যাঘ্র পদনখ চিহ্ন রেখা শ্রেণী রেখে গেছে ওই পথ পঙ্ক পরে, দিয়ে গেছে পদে পদে গুহার সন্ধান। এখানে অবশ্য তিনি চিত্র ব্যাঘ্র অর্থাৎ চিতাবাঘের কথা বলেছেন, কারণ সিংহ তো মণিপুরে হয় না। হিমালয়ের জমাট বরফের উপর দিয়ে চলতে কিন্নরীদের পায়ের আঙুল ও গোড়ালি জমে যায়, তারা ধীরে ধীরে চলে, তারা দ্রুত চলতে পারে না। এই বর্ণনাও আমরা এখানে পাই। মানে এখানে আমার খুব মানে একটু বলতে ইচ্ছে করছে ম্যাডাম যে আহ, মানে দুই মহাকবি, বলতে গেলে দুই মহাকবিকেই যেন প্রভাবিত করছেন, অবশ্যই, রবীন্দ্রনাথ এবং কালিদাস উভয়ই। অবশ্যই আমারও সেই রকমই মনে হয়, এবং সেই জন্য রবীন্দ্রনাথের উল্লেখ আমাদের বারে বারে করতেও হচ্ছে। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তো আমাদের কাব্য হয় না কখনো। এমনকি কালিদাসের কাব্য বুঝতে গেলেও আমাদের রবীন্দ্রনাথকে দরকার হয়। এ প্রসঙ্গে আবারও পরে আসছি। হ্যাঁ ম্যাডাম। আবার আরেকটি শ্লোক, কুমার সম্ভবের এই শ্লোকটি ওই হিমালয় বর্ণনা প্রসঙ্গে। এই শ্লোকটি রবীন্দ্রনাথের বাল্যকালে খুব প্রিয় ছিল, তার ধ্বনি মাধুর্যের জন্য। ভাগীরথী নির্ঝর শিখরানাং গৌড়ামুহ কম্পিত দেবদারু যদ্বায়ুর অন্বিষ্ট মৃগ কিরাতৈর আসেব্যতে ভিন্ন শিখণ্ডী বর্হ। অর্থাৎ ভাগীরথী নদীর যে সমস্ত নির্ঝরিণীগুলো, পাহাড়ে তো ঝর্ণা থাকবেই, সেই ঝর্ণার যে জলকণা, সেগুলোকে বহন করে বইছে মৃদু বায়ু, এবং সেই বায়ু তাতে করে দেবদারু গাছগুলি কম্পিত হচ্ছে।
সেই বায়ু কি করছে, সেগুলি সেই বায়ুগুলি আরো আরো একটা কি কাজ করছে, যে কিরাতেরা শিকারের সময় যেসব পশুর সন্ধানে ধাওয়া করছে, তাদের মাথায় ময়ূরের পালক গোজা। সেই ময়ূরের পালক আমরা জানি, ময়ূরের পালকের মধ্যে কিরকম সরু সরু চুলের মতন ভাগ রয়েছে, সেইগুলিকে ফাঁক করে দিচ্ছে, ফাঁক ফাঁক করে দিচ্ছে। তো রবীন্দ্রনাথ বলেছিলেন যে ভাগীরথী নির্ঝরে শিকারা আনার এবং কম্পিত দেবদারু, এই দুটি বর্ণনা তার খুব মধুর লেগেছিল, শুনতে খুব ভালো লেগেছিল। কিন্তু পুরো শ্লোকটার অর্থ যখন বুঝলেন, তখন আর অত ভালো লাগছিল না। কারণ এই কিরাতের মাথার ময়ূরপুচ্ছ চিরিয়া চিরিয়া ভাগ করিতেছে, এতে যেন মনে হলো তার রসভঙ্গ হচ্ছে। কিন্তু আমার মনে হয় যখনই কোনো পাহাড়ে বেড়াতে গেছি, শীতল হাওয়ায় মাথার চুল উড়ে গেছে, মাথায় স্কার্ফ উড়ে গেছে, তখন আমার এটাই মনে হয় ভিন্ন শিখর নিবার হয়। এবং সেই দৃশ্যটা আমি যেন চোখে দেখতে পাই, যে কিরাত তার মাথার ময়ূরপুচ্ছ ওই তার ভাগগুলি আলাদা আলাদা হয়ে যাচ্ছে বায়ুর স্পর্শে, তার হাত পা জমে যাচ্ছে। কালিদাস দেখেছেন তপবনের সৌন্দর্য, দেখেছেন পর্বতের শৈত্য। এই শৈত্যটা আহ আমরা তো অনুভব করতে পারছি না, কিন্তু কবির বর্ণনার মধ্যে দিয়ে হিমালয়ের শৈত্য আমাদের ঘরে পৌঁছে যাচ্ছে। আমি জানি না আজকে কত টেম্পারেচার, 30-এর ওপর তো হবেই, কিন্তু সেই সেই কথাটা যেন আমরা ভুলে যাচ্ছি এই বর্ণনাটা পড়তে গিয়ে। নিশ্চয়ই নিশ্চয়ই। তো আহ এখন আর মানুষ আর প্রকৃতির মধ্যে যে সংযোগ, সেটিও কিন্তু কবি যেন এখানে ব্যক্ত করলেন। প্রকৃতি এবং মানুষ উভয়ই কবির কাব্যে উঠে এসেছে। সেরকম বর্ণনা ম্যাডাম একটু করুন। সেই সম্বন্ধেই বলছি আরো। এখন এখানে তো আমরা আগের দিন অভিজ্ঞান শকুন্তলম সম্বন্ধে আলোচনা করছিলাম। সেখানে আমরা কতগুলি দেখেছিলাম যে সেখানে রবীন্দ্রনাথ যেটা বলেছেন, যে অভিজ্ঞান শকুন্তলম নাটকে অনুসূয়া প্রিয়ম্বদা যেমন, কর্ণ যেমন, দুষ্যন্ত যেমন, তেমনি তপবন প্রকৃতিও একটি চরিত্র। তপবন প্রকৃতি যদি না থাকতো, তাহলে শকুন্তলা সেই রূপ ফুটতো না। এবং যখন দুষ্যন্ত যখন প্রথম শকুন্তলাকে দেখছেন, তাকে দেখে তার সঙ্গে তুলনা দিচ্ছেন লতার, লতার মতোই তাকে বলছেন। আবার সেই শ্লোকটি বলছি, সেখানে বলছেন যে অধর কিশোর রাগ কোমল বিটপানুকারিণু বাহু কুসুমিব লোভনীয়ং যৌবনম অঙ্গেষু সন্ন্যস্ত। তার অধরের রং যেন কিশলয়ের মতো, কিশলয় বা কচি পাতা, সেটা তো লালচেই হয় দেখতে, সেই রকম তার অধরের বর্ণ। কোমল শাখা, লতার শাখা খুব কোমল হয়, সেই রকম তার বাহু, এবং কুসুমের মতো লোভনীয় যৌবন তার সর্বাঙ্গে অবরুদ্ধ হয়ে রয়েছে, এই কথা তিনি বলেছেন। এই শ্লোকে তপবন প্রকৃতি শকুন্তলার মধ্যে মূর্ত হয়ে উঠেছে। কিন্তু প্রকৃতির সঙ্গে এই ঘনিষ্ঠ যোগের ফলেই শকুন্তলা হয়ে উঠেছে। রবীন্দ্রনাথ বলছেন, দুষ্যন্ত না দেখা দিলেও তাহার মাধুর্য বিচিত্র ভাবে প্রকাশিত হইয়া উঠিত। তাহার হৃদয় লতিকা চেতন অচেতন সকলকেই স্নেহের ললিত বেষ্টনে সুন্দর করিয়া বাঁধিয়াছে। সে তপবনের তরুগুলিকে জলসেচনের সঙ্গে সঙ্গে সদর স্নেহে অভিষিক্ত করিয়াছে। সে নবকুসুম যৌবনা বনজ্যোৎস্নাকে স্নিগ্ধ দৃষ্টির দ্বারা আপনার কোমল হৃদয়ের মধ্যে গ্রহণ করিয়াছে। শকুন্তলা যখন সযত্নে আশ্রম বৃক্ষগুলিকে জল দিচ্ছেন, তখন তিনি সখীদের বলছেন, শুধু যে তিনি পিতার আদেশে এই কাজ করছেন তা তো নয়, তার কাছে এই তরুগুলি তার সহোদর ভ্রাতা ভগ্নির মতো। তার সবচেয়ে প্রিয় সেই নবমল্লিকা লতাটি, যাকে তিনি বনজ্যোৎস্না নাম দিয়েছেন, এবং সহকার তরুর সঙ্গে যার বিবাহ স্থির করেছেন। গাছে লতায় বিবাহ, এই কথাটা আমরা বারবার করে সংস্কৃত কাব্যে পেয়ে থাকি। এখানেও আমরা দেখছি, অন্যত্র আমরা আহ যেমন মালবিকাগ্নিমিত্রেও দেখেছি। এখন সেটার সম্বন্ধে বলার হয়তো সুযোগ পাবো না,
যেটুকু পাচ্ছি সেটুকুই এখানে সদ্ব্যবহার করার চেষ্টা করছি। এইসব কারণে শকুন্তলা যখন বিবাহের পর পতিগৃহে যাত্রা করছেন, তখন পদে পদে তার বাধা আসছে। তাকে বাধা দিচ্ছে কে? বাধা দিচ্ছে তপোবন প্রকৃতি। তার প্রিয় সখী অনসূয়া প্রিয়ম্বদাকে ছেড়ে যেতে তার যতখানি বেদনা, ততখানি তার প্রিয় লতা ভগ্নী বনজ্যোৎস্নাকে ছেড়ে যেতে। আশ্রম বৃক্ষগুলি শকুন্তলার প্রতি তাদের প্রগাঢ় অনুরাগের ফলে শকুন্তলাকেও উপহার দিচ্ছে চন্দ্রালোকের মতো শুভ্র কোমল পট্টবস্ত্র, অলংকার, এমনকি পায়ে পড়ার আলতা পর্যন্ত। কর্ণ বিদায় মুহূর্তে সব আশ্রম বৃক্ষগুলিকে আবেদন করছেন, পাতুং ন প্রথমং ব্যবস্যতি জলং युष्मास्वपि तेषु या नादत्ते प्रियमण्डनापि भवतां स्नेहेन या पल्लव अद्येव कुसुमप्रसूतिसमये यस्या भवत्युत्सव सेयं याति शकुन्तला प्रतिगृहं सर्वैर अनुज्ञायता। হে আশ্রম বৃক্ষগণ, তোমাদের জল না দিয়ে যে আগে জল খেত না, যে সাজগোজ করতে ভালোবাসতো, প্রিয় বর্ণনা সে অলংকার আর কোথায় পাবে বনের মধ্যে? বনের ফুল লতা পাতা এইসব দিয়েই সে প্রসাধন করত। সে প্রসাধন তার অত্যন্ত প্রিয় হলেও সে কখনো স্নেহবশে পাতাটা পর্যন্ত ছেড়েনি। তোমাদের প্রথম যখন ফুল বিকশিত হতো, তখন যার কাছে উৎসব উপস্থিত হতো, সেই শকুন্তলা আজ প্রতিগৃহে যাচ্ছে, তোমরা তাকে অনুমতি দাও। যেমন বাড়ির অন্যান্য সমস্ত আত্মীয় স্বজনকে ডেকে বলা হয় যে মেয়ে এবার রওনা দেবে, তোমরা এসো, তাকে বিদায় জানাও। তেমনি ভাবে এখানে তার আত্মজন যারা আশ্রম বৃক্ষ, আশ্রম প্রকৃতি, তাদেরই কর্ণ বলছেন, তোমরা একে অনুমতি দাও, একে আশীর্বাদ করো। কি সুন্দর বর্ণনা, মানে অপূর্ব বর্ণনা কালিদাস করেছেন। একেবারে মানে যাকে বলে কথা কথা বন্ধ হয়ে যায়, বর্ণনা সম্বন্ধে বলতে আর মানে বাক্য স্থগিত হয়ে যায়। এবং যে উপমাগুলো কালিদাস দিচ্ছেন আমাদের, উপমা কালিদাসস্য এই জন্যই বলা হয়ে থাকে, সেই উপমাগুলো প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত হয়ে রয়েছে। হ্যাঁ, একেবারে। তো এই কথা শুনে সঙ্গে সঙ্গে গাছে কোকিল ডেকে উঠলো। আশ্রম প্রকৃতির তার প্রিয় কন্যাকে বিদায় জানালেন। তপবনের দেবতারা আশীর্বাদ জানালেন, রম্যান্তর কাবলিনী হরিতৈ সরোভি ছায়া দ্রুমৈর নিয়মিতার্ক ময়ূখতাপা ভূয়াৎ কুশেশয় মৃদুরেণুরস্যা শান্তানুকূল পবনশ্চ শিবশ্চ পন্থা। আমরা গ্রাম্য ছড়ায় মেয়েকে বলি না, মেয়ে যখন শ্বশুর বাড়ি যাচ্ছে, আম কাঁঠালের বন দেব ছায়ায় ছায়ায় যেতে, হুম শান হুম বাঁধানো ঘাট দেব পথে জল খেতে। সেইরকম ভাবেই হুম হুম। কর্ণ বলছেন যে আহ, এইভাবে আহ, শকুন্তলার যাত্রা যেন সুখকর হয়, তার পথে পথে যেন প্রতিপদে সুন্দর হয়ে যায় তার পথ। কমলিনী হরিতেই সারভি, যে সরোবরগুলিতে পদ্ম ফুল ফুটেছে, সেই সবুজ সরোবরের মাঝে মাঝে উপস্থিতিতে রাজপথ তার সুন্দর হয়ে উঠেছে। ছায়া ধ্রুবই নিয়মিতার্ক ময়ূখ তাপ, অর্ক ময়ূখের তাপ, সূর্য তেজ এখানে নিয়ন্ত্রিত হয়েছে কিসের দ্বারা? ছায়া ধ্রুব। বড় বড় গাছ যেগুলি খুব ছায়া বিস্তার করে, সেই গাছগুলি আহ, সেখানে শকুন্তলাকে যেন ছায়া দেয়। আর কি হয়? তফাতের মধ্যে তাহলে কত রকম আমরা বৃক্ষের উপস্থিতি লক্ষ্য করছি। হ্যাঁ, একেবারে। আর বলছেন কি, পথ কিরম হবে? কুশেশয় মৃদু রেণু হোক ভূয়াত, পথ পথ কিরম হবে? কুশেশয়, কুশেশয় মানে কুশেশয় রেণু মানে পদ্ম ফুলের রেণুর মতো কোমল যেন পথের ধূলি হয়। পথের পথের ধুলো কি কখনো এত কোমল হয়? কিন্তু এইটা পিতার, পালক পিতা হলেও তিনি পিতা তো বটে, তার এইটা কামনা। এবং বায়ু যেন শান্ত অনুকূল হোক, এবং এর পথ, যাত্রাপথ শুভ হোক। এই এত সুন্দর বর্ণনা
শকুন্তলা যখন বিদায় নিচ্ছেন বলে হরিণগুলির মুখ থেকে অভুক্ত কুশ ঘাস ঝরে পড়ছে, ময়ূরেরা আর নাচছে না। শেষ মুহূর্তে শকুন্তলার আঁচল ধরে কে টানছে, লতাগুলি থেকে শুকনো পাতা ঝরে পড়ছে অশ্রুধারার মতো। এইরকম বর্ণনা আমরা রঘুবংশেও দেখছি। সীতাকে যখন রামের আদেশে লক্ষ্মণ বনে পরিত্যাগ করে চলে আসতে বাধ্য হলেন, তখন সীতাও আত্মক্রন্দন করে উঠলেন। সা মুক্ত কাণ্ঠাং ব্যসনাতি ভারা চক্রান্ত বিঘ্না কুররীব ভূয়। কুররি পাখির মতো তিনি আর্তনাদ করে কেঁদে উঠলেন। সে সময় ময়ূরেরা নৃত্য ত্যাগ করেছিল, গাছ থেকে ফুল ঝরে পড়ছিল, হরিণদের মুখ থেকে অর্ধভুক্ত কুশ ঘাস ঝরে পড়ছিল। সীতার শোকে তার সমব্যথীরাও মনেও কেঁদে উঠেছিল। নৃত্যাং ময়ূরা কুসুমানি বৃক্ষা দর্ভানুপাতান বিজহুর হরিণ্যা তস্যা প্রপন্নে সমদুঃখ ভাবম অত্যন্তম আসিদ রুদিতং বনি। এখানে আমরা দেখি যেন পাশাপাশি একই ছবির যেন দুটি পিঠ দেখছি। একজন পিতৃগৃহে যাচ্ছেন, তার পিতৃগৃহ ছেড়ে চলে যাচ্ছেন, তার মনে সেই পিতৃগৃহ ছেড়ে যাওয়ার বেদনা। আরেকজনের তার স্বামী তাকে নির্বাসন দিয়েছেন, সেই বেদনা। দুজনের এই বেদনা যেন এক জায়গাতে এসে মিলে যাচ্ছে। সেখানে প্রকৃতি তাদের সহায় হচ্ছে, প্রকৃতি তাদের সমবেতী হচ্ছে। ম্যাডাম, আমরা কি বলতে পারি যে কালিদাসের কাব্য তিনি যখন রচনা করছেন, প্রকৃতির আশ্রয় নিচ্ছেন এই ঘটনাগুলি বর্ণনা করার জন্য? অর্থাৎ প্রকৃতির কোলে যেন আরো বেশি করে সুন্দর হয়ে উঠছে, রমণীয় হয়ে উঠছে এই ধরনের যাত্রাপথের বর্ণনা। অর্থাৎ কোথাও হয়তো ত্যাগ করার বর্ণনা অথবা কোথাও যাওয়ার বর্ণনা, এগুলো হয়তো প্রকৃতির কোলেই হয়তো সেই গড়ে উঠছে তার কাহিনীগুলো। সেটি কালিদাস বারে বারে তাহলে দেখিয়েছেন আমাদের কাব্যে, তার কাব্যে। তুমি ঠিকই বলেছো। যেমন সীতার সম্বন্ধে আমরা দেখছি, সীতা আহ যে সময়টা বনবাসে ছিলেন, সেই সময়টা তার সবচেয়ে আনন্দের সময় ছিল। এবং পরে যখন তার সন্তান সম্ভাবনা হলো, তিনি তখন চাইলেন যে আবার তপোবনে যেতে, তপোবনে আবার গিয়ে তিনি কিছুদিন কাটিয়ে আসবেন, এইরকম একটা তার বাসনা প্রকাশ করেছিলেন। তো এই জিনিসটা আমরা দেখছি সীতার মধ্যেও দেখছি। এবং শকুন্তলা, তিনি তো আজীবন তপোবনেই লালিত, তার তো সেটার প্রতি আকর্ষণ থাকবেই। আমাদের যতই বয়স বাড়ুক, আমাদের শৈশবের যে পরিবেশ, সেটা তো আমরা ভুলতে পারি না। সবসময় আমাদের তার প্রতি একটা আকর্ষণ থেকেই যায়। শকুন্তলা যখন যাত্রা করতে চলেছেন, এমন সময় কে যেন তার আঁচল ধরে টানলো। তিনি দেখলেন যে মা মরা হরিণ শিশুটিকে শকুন্তলা আজন্ম লালন পালন করেছেন, যার মুখে কচি কচি ঘাস তুলে দিতেন। তীক্ষ্ণাগ্র কুশ ঘাসের আঘাতে যার মুখে ক্ষত হলে তিনি সযত্নে ইঙ্গুদি তেল দিয়ে সেচন করতেন। তার সেই পুত্র কৃতক, পুত্র বলে যিনি যাকে দেখতেন, সেই হরিণ শিশু দীর্ঘাপাঙ্গ তাকে এগোতে দিচ্ছে না। এই তার অতি প্রিয় প্রাণীটি যে তার কতখানি আপন ছিল, তা তো বোঝা যায় পঞ্চমঙ্কে যখন শকুন্তলা রাজার সামনে দাঁড়িয়ে তাদের বিবাহ অস্বীকার করছেন রাজা, এবং শকুন্তলা প্রমাণ করার চেষ্টা করছেন যে তাদের বিবাহ হয়েছিল। তিনি তখন পুরনো অনেক কথা স্মরণ করাবার চেষ্টা করছেন। তার মধ্যে তিনি সেই হরিণ শিশুর কথা বলতে তিনি ভোলেননি। একদিন লতা মণ্ডপে রাজা দুষ্যন্ত এবং শকুন্তলা বসেছিলেন, সেখানে হরিণ শিশুটি এসে উপস্থিত হয়। দুষ্যন্ত তাকে পাতার ঠোঁয়ায় করে জল খাওয়াতে যান। সে তার কাছে এলো না, তাকে চেনে না বলে সে দূরে সরে গেল। কিন্তু শকুন্তলা যখন তাকে ডাকলেন, তখন সে শকুন্তলার কাছে এসে শকুন্তলার হাত থেকে জল খেল। তখন দুষ্যন্ত ঠাট্টা করে বলেছিলেন, সবাই সগন্ধকে বিশ্বাস করে, দুজনেই এরা বুনো, দ্বাবপি অত্র আরণ্যক। তার আশৈশব সহবাসী গাছপালা, লতাপাতা, ফুল, পশু পাখি সবাইকে নিয়েই শকুন্তলা। তিনি আশ্রম প্রকৃতির মূর্ত প্রতীক রূপে আমাদের সামনে উপস্থিত। এই যে সগন্ধ কথাটা আমরা পেলাম, সগন্ধ কথাটার অর্থ নানা রকম হয়। একটা অর্থ হচ্ছে সগর্ব, কিন্তু এখানে হরিণ সম্বন্ধে সেটা খাটছে না। সগন্ধ মানে একই রকম গন্ধ যাদের। আমরা জানি পশু পাখিরা তো তারা চেনা অচেনা বিচার করে গন্ধ শুকে।
বাড়িতে লোকজন এলে পোষা কুকুরটা যদি চেনা লোক হয় তার কাছে গিয়ে তাকে ল্যাজ নাড়ে, আর যদি অচেনা লোক হয় তাকে ঘেউ ঘেউ করে তাকে সাবধান করে দেয়। তেমনি এই হরিণটি, সে তো শকুন্তলাকে চেনে, সে শকুন্তলার স্বজাতীয়, তার স্বগোত্র, সেই জন্য সে হলো সগন্ধ, একই রকম গন্ধ দুজনের গায়ে। তাই জন্যে দুষ্যন্ত বলছেন এরা দুজনেই বুনো। তো এবং প্রকৃতি এবং তার সাথে জীবজন্তুরাও কিন্তু একসঙ্গে একাত্ম হয়ে গেছেন তার রচনায়, কালিদাসের রচনায় বারে বারে হরিণ সহ হরিণ শিশু, নানান রকম জীবজন্তুর আমরা পরিচয় পাচ্ছি। হ্যাঁ, তারা তো পশু পাখি তো আহ, প্রকৃতি ছাড়া নয়। যে জন্য শকুন্তলা যখন বিদায় নিচ্ছেন তখন কোকিল ডেকে উঠেছে। কোকিল কেন ডেকেছে? কোকিল বিদায় জানাচ্ছে। আমাদের যেমন মেয়ে যখন শ্বশুর বাড়ি যায় তখন বাড়ি ওরা উলু দেয়, সেই উলুর কাজটা যেন কোকিল করছে, এইটা আমরা দেখি। এখন অবশ্য অনেকেই বলে থাকেন যে ঋতু সংহার সম্বন্ধে কেন কিছু বলছেন না। এখন ঋতু সংহারে ঠিক আমি এই পরিপ্রেক্ষিতে আনতে পারছি না, হয়তো আমার নিজের বোঝার ভুল, কিন্তু যেটা আমার মনে হয় যে ঋতু সংহারে ঋতুগুলিকে ধরে ধরে বর্ণনা করা হয়েছে। সত্যি বলতে কি, এখানে আহ, এই বর্ণনার মাধ্যমে ঋতুগুলিকে যেন কতকটা প্রেমিক প্রেমিকার বিলাস বিভ্রমের আহ, পটভূমিকা হিসেবে আনা হয়েছে। যে আহ, এই এই সময় প্রেমিকাকে প্রেমিক বলছেন, এই সময় দেখো এইরকম হচ্ছে, তোমার আমার পক্ষে কত ভালো। যেমন গ্রীষ্ম সম্বন্ধে বলেছেন, এটা প্রেমিকই বলতে পারে। এখন গরমে আমাদের প্রাণ বেরিয়ে যাচ্ছে। প্রচন্ড একটু বলতে सूर्य स्पृह পারবেন? प्रचंड सूर्य स्पृहरीय चंद्रमा सदाव गाह क्षमबारी संचय दिनान्तस्य সমান মানমাত্র নিদাঘ কালো আয়াম উপস্থিত প্রিয়। এটা ছায়া থেকে যেন আমরা পাচ্ছি কালিদাসের পরবর্তী রচনা বলেই মনে হয় শকুন্তলা, অভিজ্ঞান শকুন্তলার নাটকে। যে যখন নাটক শুরু হচ্ছে, তার প্রস্তাবনায় আহ, সূত্রধার নটিকে ডেকে বলছে তুমি একটি গান করো এই বিদ্বৎ হুম। মণ্ডলী বিনোদনের জন্য। তখন আহ, নটি জিজ্ঞাসা করছে কি কি গান গাইবো, কি কি আশ্রয় করে গাইবো। তখন সূত্রধার বলছেন তুমি অচিরে উপস্থিত হচ্ছে যে উপভোগ ক্ষম যে গ্রীষ্মকাল, তাকেই বর্ণনা করো। সুভগেশ লীলাভ গাহা পাটল সংসর্গ সুরভি বন বাতা প্রচ্ছায় সুলভ নিদ্রা দিবসা পরিণাম রম। এখানে স্নান করলে খুব আরাম হয়, ঠান্ডা জলে স্নান করলে খুব আরাম হয়। পাটল ফুলের সংসর্গে মধুর গন্ধ, বনের বাতাস সেই গন্ধ বহন করে বইছে। ঘন ছায়াতে সহজেই নিদ্রা আসে, দিনগুলি পরিণাম রমণীয়। দিনের শেষে যখন রোদ পড়ে যায়, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, আজকাল দেয় না, তখন সেই যে দিনগুলি পরিণাম রমণীয়। রবীন্দ্রনাথ তার ঘরে বাইরে উপন্যাসে নিখিলেশের মুখ দিয়ে বলিয়েছেন যে আহ, এইখানে ঋতু সংহার কাব্য আমার কখনোই ভালো লাগে না, কারণ এখানে আহ, যে সেই প্রেমিকার পায়ে সব ঋতুর সম্ভার উপহার দেয়া হচ্ছে। একই মাতলামি কবির মধ্যে জেগেছিল। কবির হয়তো বয়স কম ছিল বলেই এই ধরনের মাতলামি ছিল। আমি বলছি না যে ঋতু সংহার আমার ভালো লাগে না, ঋতু সংহার আমার অন্যতম অতি প্রিয় কাব্য, কিন্তু তারও একটা অন্য, যাকে বলে অ্যাঙ্গেল আছে, সেখানে ওই প্রকৃতির ভাবনাটা ওইভাবে পরিস্ফুট হয়। ঋতু সংহারের প্রকৃতিগুলো কি কালিদাস বিভিন্ন ভাবে ব্যক্ত করেছেন ম্যাডাম? হ্যাঁ, বিভিন্ন ভাবেই ব্যাখ্যা করে, বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন, বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন। একটু আগে যে বলছিলাম যে মালবিকাগ্নিমিত্র, সেখানে মালবিকা যে নায়িকা, তার প্রেমে পড়েছেন রাজা অগ্নিমিত্র। তো তাকে বলা হয়েছে অশোক দোহদের কাজ তাকে করতে। তো অশোক দোহদের ব্যাপার হচ্ছে, অশোক ফুলের গাছে যখন ফুল ফুটছে না সেই সময় কোনো সুন্দরী তরুণী যদি পায়ে আলতা পরে সেই অশোক ফুলের গাছে পদাঘাত করে, তাহলে নাকি তাতে ফুল ফোটে।
সেই ভারটা মালবিকাকে দেয়া হয়েছে। অতএব বোঝাই যাচ্ছে তার পা দুটি কত সুন্দর ছিল, মানে তার সর্বাঙ্গের বর্ণনা না করলে আমরা এটা বুঝতে পারছি। এবং এখানে প্রকৃতির সঙ্গে যোগটাও এসে যাচ্ছে যে অশোক বৃক্ষে পদাঘাত করে মেয়েরা, তবে তার ফুল ফোটে। যেমন সবারই একটা কিছু প্রেম জাগ্রত করার একটা কিছু আহ উপসর্গ লাগে। নায়ক হয়তো নায়িকার জন্য ভালো ভালো উপহার নিয়ে আসছে, আর এখানে নায়িকা অশোক গাছকে পদাঘাত করছে। এটাই গাছের পক্ষে খুব আনন্দের বিষয়। খুব সুন্দর বর্ণনা করেছেন কবি কালিদাস। আর কালিদাসের অন্যান্য কাব্যে ম্যাডাম কিভাবে প্রকৃতি ভাবনা আমরা তো সন্ধান আসছি করি? সেখানে। আহ, এখন মোটামুটি শকুন্তলা সম্বন্ধে তো অনেক কথা বললাম। হ্যাঁ আরেকটি ম্যাডাম। যে কাব্য সম্বন্ধে আমাদের খুব বেশি রকম মনে হয় যে কাব্যটির সম্বন্ধে, সেটা হচ্ছে কালিদাসের মেঘদূত। প্রকৃতির হ্যাঁ, মেঘদূত প্রসঙ্গে মেঘদূত সম্বন্ধে একটু বলুন। মেঘদূত সম্বন্ধে না বললে আমাদের কথা শেষই হবে না। সেই যক্ষের কথা সবাই জানেন, যে কর্তব্যে অবহেলা করার জন্য কুবেরের সাপে 1 বছরের জন্য পৃথিবীতে নির্বাসিত হয়েছে। কেন 1 বছর? আরো বেশি দিনের জন্য তো তাকে নির্বাসন দিতে পারতে। হ্যাঁ, আমাদের যেমন এখন এই অপরাধের জন্য এই এতদিন জেল হবে, এরকম একটা ব্যাপার আছে। তো এখানে ব্যাখ্যা করতে গিয়ে বলা হয় যে আসলে 1 বছরের জন্য সে কোথায় এসেছে? সে ছিল অলকাপুরীতে, যেটা মানে একেবারে পৃথিবীর অতিক্রম করে একটা জায়গা যেখানে সবকিছু, যা কিছু প্রিয় বস্তু সব সেখানে পাওয়া যায়। তো সেইখানে যে বাস করেছে এতকাল, তাকে সেখানে পাঠিয়ে দেওয়া হলো পৃথিবীতে, যেখানে সুখ দুঃখে ভরা, সেই অত্যন্ত বেদনার জায়গাতে তাকে পাঠিয়ে দেওয়া হলো। এবং সেখানে সে তার প্রিয়া বিরহিত অবস্থা 1 বছর কাটাবে। তার কতখানি যে বেদনা হবে সে তো মানে বলাই বাহুল্য। 1 বছরে পৃথিবীর যা কিছু প্রাকৃতিক সুখ দুঃখ সবকিছু ভোগ করতে পারা যায়, এটাই বাস্তব। কিন্তু কালিদাসের যক্ষ যেখানে প্রকৃতির দুঃখ, তেমনি আনন্দটাও পেয়েছে। অন্তত কাব্য পড়লে আমাদের সেই রকম মনে হয়। শুরুতেই আমরা দুঃখের ইঙ্গিত পাচ্ছি, যে সেই আহ যক্ষের কি রকম অবস্থা হয়েছিল। কশ্চিৎ কান্তা বিরহ গুরুণা স্বাধিকার প্রবত্ত শাপে নাস্তং গমিত মহিমা वर्षभोग्येन भट्टु यक्षश्चक्रे जनकतनया स्नानपुण्योदकेषु स्निग्धच्छाया तरुषु वसति রামগিরিয়াশ্রমেষু। তার বাহ। নির্বাসন হয়েছে কোথায়? রামগিরি পর্বতে, যেখানে রাম সীতার মিলনের ক্ষেত্র। হুম এবং হুম। সবাই সেটা জানে। সেখানকার নির্ঝরিণীতে সীতা স্নান করেছেন, পবিত্র হয়েছে তার অঙ্গস্পর্শে। সেখানে সে রয়েছে তার প্রিয়ার বিরহ 1 বছরের জন্য। এখন তার কিরকম অবস্থা? তার সে হলো কনক বলয় ভ্রংশ রিক্ত প্রকোষ্ঠ। তার হাত থেকে সোনার বালা খসে পড়ে গেছে। কেন? না, বিরহের অবস্থার একটা হচ্ছে শীর্ণ হয়ে যাওয়া, খুব রোগা হয়ে গেছে। তার হাতে যে বালাটা ফিট করতো সেটা এখন আর ফিট করে না, সেটা তার হাত থেকে খসে পড়ে যাচ্ছে। সেই সময় কি হলো? সে দেখলো আকাশে বর্ষার মেঘ। সেই বর্ষার মেঘ দেখে তার মন ভীষণই বিচলিত হয়ে উঠলো। মেঘালোকে ভবতি সুখিরপ্যন্যথা বৃত্তি চেত কণ্ঠাশ্লেষ প্রণয়িনী জনে কিং পুনর্দূর সরস্য। মেঘ দেখলে সুখী ব্যক্তিরও মন আহ অন্য অন্যমনা হয়ে যায়। সে তার যে প্রিয়জন, তার যে প্রণয়ীজন, সে যদি তার কণ্ঠাশ্লেষ করে থাকে, তার নিকটে যদি থাকে, যদি সে দূরে থাকে তাহলে তো কথাই নেই, সে যদি নিকটে থাকে তাহলেই সেটা অসহ্য হয়ে যায়। আর এখানে তো তার প্রিয়া দূরে রয়েছে, তাকে কোনোভাবে দেখার বা তাকে স্পর্শ করার কোনো উপায় নেই। তুমি যক্ষ সেই মেঘ দেখে ব্যাকুল হয়ে পড়ে। সদ্য ফোটা কুটজ কুসুম বা কুরচি ফুল অঞ্জলিবদ্ধ করে মেঘকে আহ্বান জানায়। কি বলে? বলে, তুমি আমার বার্তা বহন করে নিয়ে যাও আমার প্রিয়ার কাছে।
আমার রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ছে, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বর্ষায়। অবশ্যই সেরকম এটা ভাবেই এই যেন কবিতা কালিদাস ঠাকুর বহুবার বলেছেন। বলেছেন। এমনই মেঘস্বরে বাদল ঝড় ঝরে, হুম। তপনহীন ঘন তমসায়। এখন অন্ধকার, সেখানে অন্ধকার, সব মেঘের অন্ধকার, সেখানে আলো জ্বলছে না ঘরে। কেন? না, যে বিরহী, তার আলো জ্বালার মতো মনের অবস্থা নেই। সে তখন কি করবে? সে তখন ওই অন্ধকারেই বসে বসে বলছে, এখন যদি আমার প্রিয়তম বা প্রিয়তমা আমার কাছে আসে, তবে তো আমি তাকে এই কথাগুলো বলতে পারবো। কেন সে কথা শুনিবে না কেহ, আর আর তো কেউ শুনবে না। এই কথা আমাদের দুজনের মধ্যেই গোপন থাকবে। এই অর্থাৎ ধরনের বর্ষার প্রকৃতির বর্ণনা কালিদাস অনন্যভাবে করেছেন মেঘদূত তার কাব্যের মধ্যে। মানে মেঘদূতের বলা যেতে পারে অনুবাদ না করে তার যেভাবে তিনি আহ, সেটাকে নিয়ে চর্চা করেছেন, আমরা যেন একটা নতুন মেঘদূত পাচ্ছি। খুব মেঘদূত নাম দিয়ে তো তার কবিতাই আছে, সেটা সেখানেও পরে আসছে। তো এখন সেখানে দাঁড়িয়ে তার কি মনে হলো? আহ, কালিদাসের কাব্যে একটি- ম্যাডাম হ্যাঁ, পরিবেশ সচেতনতা কিরকম ভাবে উঠে এসেছে, মানে তিনি আমাদের প্রজন্মের কাছে কি বার্তা দিয়ে যাচ্ছেন সেই বিষয়ে যদি হ্যাঁ, একটু। সেটাও বলছি। যেটা প্রথম যেটা দিয়ে শুরু করেছি, যে প্রকৃতির সঙ্গে তো আমাদের কোনো ভেদ নেই। প্রকৃতি যদি বাঁচে, আমরাও বাঁচবো। এখন এই বর্ষার কথা যে বলা হচ্ছে, আগেও বলেছি যেটা, বর্ষা আসছে যখন, তখন কি হচ্ছে, গ্রীষ্মের ফলে যে গাছপালা শুকিয়ে গেছে, আহ, নদী, খাল বিল সমস্ত শুষ্ক হয়ে গেছে, সেই জন্য মেঘ হচ্ছে কি, মেঘ তাপিতের তাপ হরণ। শুধু মানুষের নয়, সমগ্র প্রকৃতিরও তাই। সন্তপ্তানাং ত্বমসি শরণং, সন্তপ্তদের তুমি হচ্ছ একমাত্র শরণ। শুধু গ্রীষ্ম সন্তপ্ত নয়, যে যারা আহ, ওই গ্রীষ্মে, গ্রীষ্ম সন্তপ্ত, শোক সন্তপ্ত সবার পক্ষেই তুমি তুমি এনে দাও শান্তি, তুমি এনে দাও তাদের, তুমি তাদের ভরসা, তুমি তাদের স্মরণ। তো সেখানে অনেক পুরো যাত্রাপথটার বর্ণনা করা হয়েছে। কোন পথ দিয়ে মেঘ যাবে, এবং সেখানে মেঘ যেতে যেতে কেমন ভাবে সমস্ত প্রকৃতিকে উজ্জীবিত করতে করতে যাবে, এই কথাগুলো বারবার করে আহ, যক্ষের মুখ দিয়ে কবি বলিয়েছেন। বলছেন, প্রথমেই বলছেন, त्वामारूढं पवनपदवीम् उद्गृहीतालकान्ता प्रेक्षिष्यन्ते पथिकवनिता प्रत्ययदाश्वसत्य कसन्नद्धे विरह विधुरान् त्वयि उपेक्षेत जायान् न स्यात् अन्योप्यहमिव जनो यः पराधीन बुद्धि। এটা হলো বিরহ সন্তপ্তের কথা। তুমি যখন আকাশপথে উঠবে, তখন যেসব পথিক বনিতা বর্ষার সময় যারা বিদেশি চাকরি করত, তারা ফিরে আসতো দেশে। তা দেশে ফিরে আসার সময় তাদের মনে কত আনন্দ, এবং তাদের বাড়িতে তাদের যে পরিবার বর্গ, বিশেষত তাদের যে তরুণী বধূ, তাদের কত আনন্দ হতো যে তার প্রিয়তম ফিরে আসছে বাড়িতে। কিন্তু তারা মেঘ আসছে কিনা দেখার জন্য তাদের বুকের চারপাশে যে অলোক গুচ্ছ ছড়িয়ে পড়েছে, সেটি তুলে মেঘের দিকে তাকাচ্ছে। কেন এরকম আহ, চোখের সামনে কেন তাদের অলোক গুচ্ছ ঝরে পড়ছে? তার কারণ হচ্ছে যে ট্র্যাডিশনালি কি হয়, বিরোহীদের, বিরোহিনীদের একটা আহ, ওই সময়কার ছিল যে তাদের প্রিয় যতদিন না ফিরে আসে, তারা একোবেনি ধরা থাকবে, মাথায় চুলে তেল দেবে না, চিরুনি দেবে না। তো সেই অবস্থায় থাকলে চুলের অবস্থা কি হবে বুঝতেই পারছেন। তো সেই রকম অবস্থায় তারা সবে আশ্বাস পাচ্ছে মেঘকে দেখে, এবং চোখ তুলে চাইছে যে ওই তো মেঘ, ওই তো মেঘ আছে, এসে গেছে, তাহলে আমার প্রিয়া, প্রিয় এখনই আসছে। এবং মেঘ আসছে, মেঘকে ঈষৎ জোরে জোরে বায়ু ঠেলা দিচ্ছে, খুব ধীরে ধীরে। মন্দং মন্দং নুদতি পবনশ্চানুকূল যথা ত্বাং বামশ্চায়ং নদতি মধুরং চাতকস্তে সগন্ধ
गर्भाधान क्षण परिचय नूनमाबद्ध माला सेविष्यते नयन सुभगं खे भवन्तं बला। তুমি তুমি যেমন যাবে, তোমাকে আস্তে আস্তে ঠেলা দেবে বায়ু, অনুকূল বায়ু তোমাকে ধীরে ধীরে ঠেলা দেবে, আর তোমার বাদিকে মধুর পূজন করবে কে? চাতক। চাতক পাখি আমরা শুনেছি, আমিও চাতক পাখি দেখেছি বলে মনে পড়ে না। চাতক পাখি নাকি শুধু বর্ষার জল ছাড়া অন্য জল পান করে না, তো এই জন্য তার ডাকটা নাকি ফটিক জল ফটিক জল এইরকম। তো সেই চাতক এখন জল খেতে পাচ্ছে, মেঘ এলেই বৃষ্টি নামবে, সে তার পানীয় জল খেতে পারবে। সেই তোমার সগন্ধ, সগন্ধ কথাটা আবার কিন্তু ফিরে এলো। সেই যেমন হরিণ শিশুর বেলা, তেমনি এখানে সগন্ধ। এখানে সগন্ধ কথাটা অর্থ দুটো হতে পারে, একটা হলো সগর্ব, আর একটা হলো সজাতীয়, একই রকম গন্ধ দুজনে। চাতক কেন তোমার সগন্ধ? কারণ তুমিও বর্ষা ভালোবাসো, সেও বর্ষা ভালোবাসে। তার কি? গর্ভাধান ক্ষণ পরিচয়া নূনম আবদ্ধ মালা সেবিষ্যন্তে নয়ন সুভগং খে ভবন্তং বলাকা। বলাকারা মালার আকারে আকাশে আবদ্ধ হয়ে থাকে গর্ভাধানের ক্ষণ পরিচয়ের সঙ্গে। এটা কথিত আছে, আমি জানি না সত্যি মিথ্যে, যে যখন বলাকারা যখন গর্ভধারণ করে, সেই সময়টা তারা মেঘের আড়ালে গিয়ে ওই মালার আকারে আবদ্ধ হয়। হ্যাঁ, তারা তাদের চোখ দেখলে যাকে বলে চোখ জুড়িয়ে যায়। এখানে দুটো কথা খুব সুন্দর ব্যবহার করেছেন কালিদাস, একটা হচ্ছে নয়নের সুভগান, একটা হচ্ছে শ্রবণের সুভগান। মেঘ দেখলে যেমন আমাদের চোখ জুড়িয়ে যায়, মেঘের গর্জন খুব কাছে না হলে, দূরে যদি হয়, গুরু গুরু যাকে কবি বলেছেন বাদল মেঘে মাদল বাজে, সেরকম হলে আমাদের কানও জুড়িয়ে যায়। তো এখানে তোমার এই দৃষ্টি শোভন এই বলাকাগুলি আকাশে তারা তাদেরও প্রেমের সময়, তাদেরও এই সময়টা মিলনের সময়। তো এখানে আমরা আরো যে দেখছি কিছু কিছু আগে এই ইঙ্গিত পাই, যেমন আমরা এতে দেখেছি, রামায়ণে দেখেছি, মেঘাভি কামা পরিসম্পতন্তি সম্মোদিতা ভাতি বলাকপা। রাম যখন সীতার বিরহে পম্পা নদীর ধারে কাল কাটাচ্ছেন, তখন বর্ষা এসেছে, বর্ষা দেখে তার এরকম মনে হচ্ছে যে মেঘ মেঘ কামনা করছে এই বলাকারা পংক্তির আকারে, তারা আনন্দের সঙ্গে মেঘের মেঘের মেঘকে চাইছে। হ্যাঁ, তাদের এই সময়টা মিলন হবে সেই কারণে। তো এইরকম বর্ণনাটা আমরা রামায়ণে পাচ্ছি। আর আমরা অন্যত্র পেয়েছি, কর্ণোদয় পেয়েছি, গর্ভং বলাকা দধতে অভ্রযোগা নাকে নিবদ্ধা বলয় সামন্তা। আকাশে ওই গর্ভের সময় বলাকারা মালার আকারে নিবদ্ধ হয়। রবীন্দ্রনাথ তো বলেছেন, মেঘের কোলে কোলে যাইলে চলে বকের পাতি। হ্যাঁ, সেটা তো একেবারে এখানে যেন চুল চুল মিলে যাচ্ছে, মৃদু মৃদু হাওয়া ঠেলা দিচ্ছে মেঘকে, ওদিকে তার সেই বলাকা এবং চাতক দুটোই হলো সুলক্ষণ, সেইগুলি তাকে আরো আগ্রহ দেখাচ্ছে যে তুমিও এগিয়ে যাও, তোমারও তো প্রেমিকা আছে। এবং সেটা কবি শেষ শ্লোকে বলেছেন, বিদ্যুৎ তোমার প্রিয়া, তার সঙ্গে তোমার যেন কোনোদিন বিচ্ছেদ না হয়। তো বেশি সময় নেই, বারবার এখান থেকে কালিদাসকে টানাটানি না করে আমরা একটু রবীন্দ্রনাথকে ধরে দেখি হ্যাঁ, তিনি কি বলছেন। তিনি এবার একটু বলছেন, রবীন্দ্রনাথ নিয়ে ম্যাডাম শেষের দিকে আমরা চলে এসেছি। হ্যাঁ, রবীন্দ্রনাথ কিভাবে রবীন্দ্রনাথের কথা বলেই আমার হ্যাঁ, বক্তব্য সেই শেষ করি। বিষয়ে একটু বলুন তিনি আপনি। যখন বলছে, যখন আহ, মেঘ যখন চলেছে অলকার দিকে উঁচিয়ে, তিনি বলছেন, কোথা আছে সানুমান আম্রপুর, কোথা রহিয়াছে বিমল বিশীর্ণ সেবা রেবা বিন্দ পদমূলে উপল ব্যথিত গতি, বেত্রবতী কুলে পরিণত হল শ্যাম জম্বু বনচ্ছায়ে, কোথায় দশার্ণ গ্রাম রয়েছে লুকায়ে, প্রস্ফুটিত কেতকীর বেড়া দিয়ে ঘেরা, পথ তরু শাখে কোথা,
গ্রাম বিহঙ্গেরা বর্ষায় বাঁধিছে নীড়, কলরবে ঘিরে বনস্পতি। না জানি সে কোন নদী তীরে জুচি বনবিহারিণী বনাঙ্গনা ফিরে, তপ্ত কপলের তাপে ক্লান্ত কর্ণোৎপল, মেঘের ছায়ার লাগি হতেছে বিকল। কালিদাসের প্রকৃতি ভাবনা নিয়ে বলতে গেলে রবীন্দ্রনাথের এই কথাগুলো বারবার করে আমাদের মনে ফিরে আসে। আরো অনেক কথা তিনি বলেছেন। আজকে আমাদের সময় হয়ে এসেছে, এই পর্বের সমাপ্তির দিকে আমরা এগিয়ে চলেছি। হয়তো ম্যাডাম আরো কোনোদিন এই নিয়ে আমাদের কথা হবে। অপূর্ব সুন্দরভাবে আপনি বর্ণনা করলেন সমগ্র কালিদাসের সাহিত্য ভান্ডার থেকে। আপনি আলোচনাটি সমাপ্ত করলেন এবং আরো কিছু বাকি রইল। আমি শ্রদ্ধেয় শ্রোতৃবৃন্দের কাছে কথাই বলবো যে আমরা কিন্তু এখানেই শেষ নয়, পরবর্তী কোনো পর্বে কিন্তু আমরা এরকমই কালিদাসের কাব্যে যে প্রকৃতির ভাবনা সেটি নিয়ে হয়তো আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব। কিন্তু আজকে আমরা এই সমাপ্তির দিকে এগিয়ে চলেছি, যেহেতু আজকে অনুষ্ঠানের শেষ পর্বে কালিদাসের যে পরিবেশ ভাবনা তার বিস্তৃত একটি আলোচনা আমরা শুনলাম এবং ম্যাডাম আমাদের এত সুন্দরভাবে দিগদর্শন করালেন কালিদাসের প্রকৃতি ভাবনা। এবং শুধু কালিদাস নয়, আমাদের এই পডকাস্টের দুটি পর্ব জুড়ে আমরা সেই সুপ্রাচীন বৈদিক সভ্যতা থেকে শুরু করে রামায়ণ, মহাভারত এবং পরবর্তীকালে যে সমস্ত সাহিত্য অর্থাৎ কালিদাসের সাহিত্য, সেই সাহিত্য ভান্ডার থেকে যেন রত্ন আহরণ করার মতো করেই আমরা সমগ্র আলোচনাটি ম্যাডামের কাছে শুনলাম। আমরা যেন নতুন করে ঋদ্ধ হলাম এবং নতুন পরিবেশ ভাবনায় ভাবিত হলাম। তো আজকে এখানেই আমরা থামছি। শ্রদ্ধেয় ম্যাডাম, আপনাকে মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, এবং উপস্থিত শ্রোতৃবৃন্দকে একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা আজকে অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আমি পরিবেশ ভাবনায় এতটাই আমি উদ্বুদ্ধ হয়েছি যে সেই হিসেবে আমি সবার কাছে প্রার্থনা রাখছি এবং সেই প্রকৃতির হয়েই যেন বার্তা দেওয়ার চেষ্টা করছি যে সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। ধন্যবাদ, নমস্কার।